ভিতরে যারা উপস্থিত হয়েছেন তারা অনেকে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে চিনেন, ব্যক্তিগতভাবেও হয়তো দু একজন আমাকে চিনেন। আমি মূলত আমি কোনো বোদ্ধা না, আমি কোনো রাজনৈতিক কর্মীও নয়। আমি যেটা বোঝার চেষ্টা করেছি যে আমি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, প্রায় সকল ছাত্র সংগঠনের সাথে আমি বিভিন্ন সময় মিশেছি। মেশার পরে একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আমি যেরকম বাংলাদেশ চাই বা যে ধারণা থেকে আমি বাংলাদেশকে কল্পনা করি, সেইখানে একটা ঘাটতি আছে, এবং ঘাটতি থাকার কারণে আমার মনের মতো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলগুলো ওইভাবে হয়ে ওঠে না, এবং আমার যে উদ্দেশ্য রাজনীতি করার বা ইচ্ছার, সেটাও আমি পূর্ণ করতে পারি না। ফলে এই সংকট থেকে আমি নিজের আত্ম উপলব্ধি যেগুলো, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হতে পারে এই বিষয়টি আপনার কাছে খুবই হাস্যকর মনে হতে পারে যে এগুলো সবই আমরা, এটাও মনে হতে পারে যে এর ভেতর থেকে আপনাদের টিপস কিছু আসতে পারে, যে টিপসগুলো আপনাদের মনে হতে পারে যে কোনো কাজে আসতে পারে। আমি নিজেকে নিয়ে একটা জায়গায় বোঝার চেষ্টা করেছি যে আসলে আমরা বাংলাদেশটাকে কেমন দেখতে চাই, কিসের ভিত্তিতে দেখতে চাই, এবং সেইখানে আমার আপনার রোল কি হবে সেটা বোঝার চেষ্টা করেছি। আমি শুরুতে আপনাদের কাছে দুইটা প্রশ্ন করব। আপনাদের ভেতরে একদম জীবনের কোনো না কোনো সময় মাদ্রাসায় পড়ছেন এরকম কয়জন আছেন? কোনো না কোনো সময় শুরু শিক্ষা জীবন মাদ্রাসাতে? না, সমস্যা নেই। আচ্ছা, আর আপনারা প্যালেস্টাইনের যে কজ, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো, এর বিরুদ্ধে কয়জন আছেন? প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ান কে কে আছেন? কেউ আছেন? আচ্ছা, প্যালেস্টাইনের পক্ষে কেবলমাত্র মুসলমান হিসেবে দাঁড়ান কয়জন আছেন? প্যালেস্টাইনের পক্ষে আপনি যে দাঁড়ান, এটা আপনি কেবলমাত্র দাঁড়ান কারণ তারা মুসলমান, এই কারণে, এরকম কয়জন আছেন? আপনি আর কেউ আছেন যে কেবলমাত্র মুসলমান দেখে আপনি দাঁড়ান? হ্যাঁ, আর কেউ আছেন এরকম? আপনি কেন দাঁড়ান? এক্স্যাক্টলি। তার মানে আমাদের জায়গাটা মোটামুটি পরিষ্কার যে আমরা কেন এই কাজটা করছি এবং কি কারণে আমাদের একসাথে হওয়া। আমার রাজনীতি করার শখ হয়েছিল, তাই আমি চিন্তা করেছিলাম যে আল্ট্রা লেফট হব। আমি আগে একটু ভূমিকা দিয়ে নিই, তারপরে আমার আসল জায়গাগুলোতে আসতেছি। আমার কাছে মনে হয়েছে যে আল্ট্রা লেফটরা সমাজকে পরিবর্তন করতে পারে। তার অস্ত্রের ঝঞ্ঝানিতে আমি যদি সর্বহারা হই, আমি সমাজকে আঙুল পরিবর্তন করে ফেলবো। 95-6 দিকে আমার মনে হলো যে না, আমার আসলে আফগানিস্তানে চলে যাওয়া উচিত। ওইখানে যাব, যুদ্ধ করব, বিশাল পরিবর্তন নিয়ে আসবো। প্রিপারেশন নিলাম, গহরডাঙ্গা মাদ্রাসায় চলে যাব। ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ হলো, গহরডাঙ্গা মাদ্রাসা হয়ে ওইখান থেকে আমাদের কয়েকদিন মিলে আমরা চলে যাব কোন দিকে? আফগানিস্তানে, পাকিস্তান হয়ে আফগানিস্তানে। বিশাল শখ। তবে হঠাৎ করে থেমে গেলাম, মনে হলে কাজ হবে না। এরপরে আমি স্বপ্ন দেখলাম যে না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পর্কিত হব, যে আমি তো গড়তে চাই, আমার রাষ্ট্রটাকে তো আমার মতো করে গড়তে চাই। তাহলে কীভাবে করলেন? তো প্রায় সব রাজনৈতিক দলের সাথে কম বেশি মিশতে শুরু করলাম। শিবির বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, বামপন্থী রাজনৈতিক দল বলেন, কিন্তু আমার কাছে না, আমার ফাইন টিউনিংটা হয় না। শিবিরের কেন সেটা আপনারা অনেকে বুঝবেন। তার একটা কারণ আমার কাছে মনে হচ্ছে যে তার স্ট্রাকচারের বাইরে আমি যাইতে পারে না। লেফট তাদের চেয়ে বেশি আর কেউ বোঝে না। আমাদের মতো যারা কম বোঝা মানুষ, তাদেরকে তারা অ্যাকসেপ্ট করতে চায় না। আওয়ামী লীগের ভিতরে তাদের কাল্টের বাইরে তারা ভাবতে পারে না। বিএনপির সমস্যা হচ্ছে তারা কি করতে চায়, তারা সেটা বুঝে উঠতে পারে না। তাহলে আমি যাব কোথায়? তাহলে আমার একটা পক্ষ দরকার, তাই না? সেটা তো আমি খুঁজে পাই না। এরকমভাবে আমি অনেকদিন সোল সার্চ করলাম। একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে আমি এইটার জন্য আসলে প্রস্তুত না, এই কাজটা আমার না।
এটার জন্য যে মেন্টাল স্ট্রেংথ লাগে, লং টার্ম যে সাপোর্ট লাগে, সেই মেন্টাল ক্যাপাসিটি আমার নাই। এবং দ্বিতীয় যে জিনিসটা নাই সেটা হচ্ছে আমার আর্থিক যে সামর্থ্য লাগে এই লং টার্ম সাফারিংসের জন্য, লং টার্ম আমার কাজের জন্য, সেটা আমার নাই। আমি একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান। কখনো স্বপ্ন দেখতাম যে সরকারি একটা চাকুরে হব, সেই চাকুরে হয়ে সংসার চালাবো এবং সেইটা দিয়ে আমার একটা ড্রিম হবে। তারপরে এক পর্যায়ে আমি বুঝতে পারছি যে না, এটা আমার জন্য আসলে সুইটেবল না। একবার মনে হচ্ছে বিদেশে যাব, অনেক টাকা পয়সা কামাবো, তারপর এটা নিয়ে দেশে এসে কাজ করব। এরকম অনেক একটা পর্যায়ে এসে আমার মনে হলো যে আসলে আমার গোলটা কি, এইটা আমি খুব প্রপারলি সিলেক্ট করতে পারতেছি না। ওই যে হয় না, কেউ হুমায়ুন আহমেদের মিসিলারি পড়ে, কেউ হিমু পড়ে, কেউ আবার শুভ্র হইতে চায়। পড়ছেন হুমায়ুন আহমেদ? তো এইরকম একটা ফেনোমেনা। সেখান থেকে আমি দাঁড় করে আমার কাছে এসে একটা উপলব্ধি হইল, সেটা হলো যে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে গত 55 বছরে, তার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের কিছু অ্যাচিভমেন্ট আছে। আমরা বলি না যে 55 বছরে কিছুই হয় নাই, আমি বিশ্বাস করি না। আমি বলি যে হয়েছে, অবশ্যই হয়েছে। হয়েছে দেখে রাষ্ট্রটা টিকে আছে, হয়েছে দেখে আমরা আমাদের মত পথ বিভিন্ন হওয়া সত্ত্বেও আমরা একসাথে বসতেছি, কথা বলতেছি। কিন্তু 71-এর সংকটটা কি হইল? এই পুরা স্ট্রাগলটা ছিল মানুষের। এটার দুইটা বয়ান তৈরি হয়ে গেল। একটা বয়ান হলো যে ভাই মুসলমান খাতরে মে হ্যাঁ, মুসলমান ভেঙে যাইতেছে, হিন্দু খাতরে মে, হিন্দুরে মেরে ফেলতেছে। ইন্ডিয়ার বয়ান এবং পাকিস্তান বয়ান। এবং আপনি যদি ইন্ডিয়াতে যান এবং পাকিস্তানে যান, উভয়ই দেখবেন তারা বলতেছে যে আমার ধর্মটা ভেঙে গেছে এই কারণে। কিন্তু আমার এই বাংলার মানুষ যে শেষ হয়ে গেছে, এইখানে যে বৈষম্য তৈরি হয়েছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনি যদি কখনো ইসলামাবাদে যান, ইসলামাবাদের রাস্তায় যান, আপনি মনে হবে আপনি ইউরোপে আছেন। এত আধুনিক করছে সেই 60-এর দশকে। আমার ঢাকা শহর তো আর তা হয় নাই, আমার প্রত্যন্ত অঞ্চল তো তা হয় নাই। কিন্তু পাকিস্তানে যদি আপনি কোনো এলিটদের সাথে কথা বলেন, আপনি একরকম পাকিস্তান দেখবেন। আর আপনি যদি ওইখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেন, আর এক রকম পাকিস্তান দেখবেন। এবং খুব ইন্টারেস্টিং, পাকিস্তানের লোকেরা বলে যে পাকিস্তান ইজ ইসলামাবাদ ইজ 15 মিনিটস অ্যাওয়ে ফ্রম পাকিস্তান। ইসলামাবাদের যে উন্নয়ন বা যে পরিকাঠামো হয়েছে, সেটা দেখে পাকিস্তানের যে রিয়েল চিত্র তা থেকে 15 কিলোমিটার দূরে তারা বলে। কারণ রাহুলপিন্ডির নাম শুনছেন? এই রাহুলপিন্ডিতে যখন আপনি যাবেন, এই জায়গাটার পরিবেশটা টোটালি মনে হবে একটা ভিন্ন, একদম আমাদের পুরান ঢাকা। তার কিছু দূর পরে যখন আমি 15-20 মিনিট যখন ড্রাইভ করে আপনি এসে আসবেন ইসলামাবাদে, তখন মনে হবে যে আপনি ইউরোপে। এই যে চোখে পড়া বৈষম্য, সেই বৈষম্য তো আমাদের মধ্যে রয়ে গেছে। তাহলে 71-এ যে সোল এজেন্ট হইলো এবং সেই বৈষম্য যখন লাঘব করতে পারলো না, তাদের স্বপ্নটা ভেঙে গেছে। এবং সেই কারণেই আপনি আবার দেখবেন যে 91 হয়েছে, 90-91 এরশাদ বিরোধী আন্দোলন সব হচ্ছে। তারপরে যখন আমরা আবার পারি নাই, 2007-এর মতো ঘটনা ঘটছে এবং সর্বশেষ আমাদের জুলাই আসছে। কিন্তু প্রত্যেকটা ঘটনায় কয়েকটা জিনিস কমিউনালিটি আছে, প্রত্যেকটাই বৈষম্যের বিরুদ্ধে, প্রত্যেকটাই বৈষম্যের বিরুদ্ধে। সো এটা হচ্ছে একটা কমিউনিটি। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকটা ঘটনায় আমাদের কিছু নতুন নেতৃত্ব তৈরি হয়েছে। তা আপনি মানেন, ভালো হোক খারাপ হোক, চোর হোক বাটপাড় হোক, তারা লাইনচ্যুত হোক, লাইনচ্যুত তো ইয়েরও হয়েছে, এই আপনার সিরাজ শিকদারের লোকজনের, তারা নিজেদের লোকজনের মেরে ফেলছে না? তো লাইনচ্যুত হওয়াটা স্বাভাবিক, এটা হইতে পারবে। আপনার যেরকম মুড সুইং করবে, আপনার লাইনও চ্যুতি হবে। কিন্তু রাজনীতিটা টিকে থাকবে কিনা, এইটা হচ্ছে আমার বিষয়। এইখানে আমি কয়েকটা সংকট দেখি। সংকটটা বলি, সমাধানের কথায় আসবো। সংকটটা হচ্ছে প্রচণ্ড রকমের আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ। অর্থাৎ আমি যে আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাকে নিতে চাচ্ছি আর আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে না। কারণ আপনি যখন কওমি মাদ্রাসা থেকে আসতেছেন, আমি যখন ইংলিশ মিডিয়াম থেকে যাচ্ছি, বা আমি কওমি মাদ্রাসা থেকে আসতেছি, আপনি যখন ইংলিশ মিডিয়াম, আপনি আমাকে আলাদা করে ফেলতেছেন সোসাইটির ভিতরেই, বিকজ অফ দ্য এডুকেশন সিস্টেম। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ডিফারেন্সটা খুব বেশি। আপনার কাছে একসঙ্গে এক গামলায় মুড়ি খাওয়াটা খুব একটা আনন্দের বিষয়, আমার কাছে এটা আনন্দের বিষয়। কিন্তু অনেক মানুষ এটাকে হাইজিনের দোহাই দিয়ে দূরে ফেলে দিচ্ছে। তার মানে আমাদের একটা কমিউনালিটি নাই সোসাইটিতে।
তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে এক হইতে বাধা দেয়। দিদার ভাইকে যখন সে রাষ্ট্রচিন্তা করে, এরা ধরে নেওয়া হয় যে এদের দিয়ে কিছু হবে না, কারণ যে একটা রাজনৈতিক দল এরকম চিন্তা করতেছে, এর যে নতুন বয়ানের স্বপ্ন দেখাচ্ছে, ও এটাকে দেখে মনে করছে যে এটা হবে না, তারটাই পিওর। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংটা একটা সিরিয়াস ক্রাইসিস, যে আপনাকে আমি বুঝতে পারতেছি না যে আমারটা হইতে পারে, আপনারটা হইতেছে না, এইভাবে যে নালিফাই করে দাও, এটা একটা সিরিয়াস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বলে আমি মনে করি। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে জেনারেশনাল গ্যাপ। অর্থাৎ আমার থেকে নাইমের বয়সের ধরেন অন্তত 10-15 বছরের ডিফারেন্স আছে। আমি যখন ক্যাম্পাস ছাড়ছি তখন ওরা ক্যাম্পাসে আসে নাই। তাহলে ও যে জিনিসটা দেখে নাই, আমি যে অভিজ্ঞতা আছে, তা আমি ধরে নিচ্ছি যে ও আসলে কিছু জানে না। আমি মনে করতেছি যে আমি যা দেখছি রে ভাই, তুমি সেটা দেখো না। আমি তো আর্মির বিরুদ্ধে 2007-8 সালে ফাইট করছি, তুমি তো সেটা করো নাই। আর সে ভাবতেছে, আরে মিয়া আমি জুলাইয়ে করছি, জুলাইয়ের আন্দোলনে আমি এই গত 15-16 বছরের যত নৃশংসতা সব কিছু আমি সাফার করছি, তুমি তো মিয়া এটা করো নাই। তো মানে কি, বেসিক্যালি জেনারেশনাল গ্যাপ, ওই স্টেকটার বাইরে। তো 71-এ যারা যুদ্ধ করছে, তাদের যে স্ট্রাগল, তার পরবর্তীতে তারা আর কোনো কিছুকেই তারা এক করে নিতে পারে না। সবগুলো তো আর একরকম হয় না। 69-এ যে করছে, 52-তে যে করছে, সবগুলোকে তারা নালিফাই করে দেয়, মানে আগেরটাকে তারা রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। এইটা একটা সংকট। এটা বেসিক্যালি হয় হচ্ছে জেনারেশনাল গ্যাপের কারণে। কিন্তু এই জেনারেশনাল গ্যাপটা কিভাবে কমায় আনা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আসেন আইডিয়া ভার্সেস ইন্ডিভিজুয়াল। এটাকে আমি বলি যে আমাদের দেশে রাজনীতিটা যতটা না বেশি আইডিয়া সেন্ট্রিক হয়েছে, ইডিওলজিক্যাল হয়েছে, সে হোক থিওলজি হোক, কমিউনিজম হোক, সোশ্যালিজম হোক, অনেক বেশি হয়ে গেছে ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক। খেয়াল করে দেখেন, মুজিব শেষ, আওয়ামী লীগ শেষ, ভাসানী শেষ, ভাসানীর আর মানুষ আপনার নাই। ইউ গট মাই পয়েন্ট? কিন্তু আমি তো একটা ইনস্টিটিউশনকে দেখতে চাই, যে শেখ মুজিব চলে যাবেন, কিন্তু তার যদি বাকশালকে আমরা সাবস্ক্রাইব করি, আজকে সেই অপবিত্র দিন বলতে পারেন, সেই সিলসিলা আমি ধরে রাখবো, যদি এটা আইডিয়া হয়, তাই না? তো সেটা তো হয় নাই। আমি আইডিয়া যেগুলো নিয়ে আসছি, সেইগুলো কি আইডিয়া? আমার আইডিয়া না। কমিউনিজম, মাওয়িজম, সোশ্যালিজম আমার আইডিয়া, ইভেন ইসলামিজম আমার আইডিয়া। তার মানে ইসলামিজমের যে প্র্যাকটিস, তার সাথেও তো আমার আইডিয়ার ভিতরে একটু, আমি ঈমান আনতেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমি ওয়া রাসূলিহি, রসুল আমাকে বইলা দিচ্ছেন, তারপরে আমি ওইটাকে করতেছি। কিন্তু আমি যদি ঈমান নাই না থাকি, আমি শুনে মুসলমান বা বড় হয়ে মুসলমান, আমার তো ইকুয়াল ইম্প্যাক্ট নাই। তার মানে আমার ভেতরে আইডিওলজিক্যাল যা কিছু হয়েছে, এইগুলা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে একটা হিউজ গ্যাপ তৈরি করে দিচ্ছে। অর্থাৎ ওই যে দুইটা জায়গা বললাম, যে কালকে আমি আমার রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নাহকে আমি দেখতেছি, কিন্তু ওইটার ইনসাফের যে কায়েমটা সমাজে, সেটা আমি কতটুকু করতেছি। আমি বুঝাইতে পারছি? আমি রসুলের মতো চাই না যে রসুল, আমি রসুলকে যারা ভালোবাসি, আমরা চাই যে রসুল যেভাবে আমাকে বলেছেন, যে আরবের ওই আজ থেকে 1400 বছর পূর্বে উনি যেভাবে চেয়েছেন, ওরকমভাবে আমি সোসাইটিকে করতে চাই, তাই না? তাহলে আমার সোসাইটি গড়ার বয়ানটা হয় ইন্ডিভিজুয়ালিস্টিক কোনো আইডিয়া অথবা থিওলজি। ধর্মের ভিত্তিতে যখন হচ্ছে, তখন আর একটা আইডিয়া, ওইটাও একটা আইডিয়া। এটার ভিতরে যে সংকটটা, এই সংকটটা আমাদের রাজনৈতিক বয়ানে প্রভাবিত করে। এরপরে আসতেছে যেটা আমাদের অনেক বেশি রকমের কাজ করে, আইডিয়া ভার্সেস পার্সোনা। আচ্ছা, আরেকটা হইল যে আমাদের জিওগ্রাফিক্যাল একটা ভীষণ পরিবর্তন আছে। এই কথাটা আমি এই জন্য বলি যে ধরেন আমরা পলিটিক্স যখন করতেছি, বাংলাদেশে যখন পলিটিক্স হয়, আমরা মিশরকে হয়তো একটা আইডিয়া বানাই ফেলছি, বা টিউনিশিয়াকে একটা মডেল দেখছি, বা চিলির একটা মডেল দেখছি। ওই মডেলটা আমরা কপিক্যাট করতেছি, বইতে পড়লাম,
যে আচ্ছা ঠিক আছে ব্রাদারহুড ওইখানে কাজ করছে, তাহলে আমার দেশে ব্রাদারহুড কাজ করবে না কেন? আমি ওই আইডিয়াটা নিয়ে আসবো, ঠিক আছে? আমি এখানে বলি যে ভাই এখানে একটা বড় সংকট আছে। সংকটটা হইলো ওয়ালা দয়াল্লিন ওয়ালা জোয়াল্লিন নিয়ে পার্থক্য আছে না সমাজে, কিন্তু দুটোই তো সহি। কারণ আপনি যদি আরব বিশ্বে যান, ওইখানে যে দেখবেন যে সবাই ওয়ালা কি বলে, ওয়ালা জোয়াল্লিন বলে, কি বলে, বলে জোয়াল্লিন বলে, আমরা এখানে বলি আল্লাহ দোয়াল্লিন। ওইখানে যে পার্থক্যটা, এটা কি জিওগ্রাফিক্যাল এক্সচেঞ্জের কারণে, কারণ ওদের প্রোনাউন্সিয়েশনটাই ডিফারেন্স হয়ে যায়। আপনি দেখেন না, যদি আপনি মায়া লেখেন না MAYA, আপনি যদি মায়াটা MAJ দিয়ে মায়া লেখা হয়, কোথায় লেখা হয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, কারণ তাদের ওয়ার্ডিংয়ের কারণে এটা পার্থক্য আছে। তার মানে আপনার যে আইডিয়াটা আপনি করতেছেন, সেই প্রত্যেকটা আইডিয়া কোনো না কোনো ফর্মে এইটার একটা রিলিজিয়ান্স, এইটার জিওগ্রাফিক্যাল, এইটার ফরেন আইডেন্টিটি, এইরকম বিভিন্ন জিনিস তৈরি করে ফেলে। লাস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এই রাজনৈতিক বয়ানের ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে আর একটা বড় সংকট হচ্ছে বিদেশি বয়ান। যে কোনো দেশে হতে পারে সেটা। আপনি যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মুসলমান হওয়ার থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখেন, সবখানে কোনো না কোনো জায়গাতে আইসা আপনি মনে করতেছেন যে এই যে আইডিয়াটা আমি এটা নিছি, এইটা আমার আইডিয়া। আর কেউ বলতেছে, অনেকে বলে ভূমিপুত্র বলতেছে যে এটা আমার আইডিয়া না, এইটা আমার আইডিয়া না। তার মানে ওই যে সেই হান্টিংটনের ওই জায়গায় চলে যায় যে ক্লাস অফ সিভিলাইজেশন, তাই আমি ওইখানে যাইতে চাই, ওইটাও একটা ফরেন আইডিয়া। আমি মনে করি এই সব কিছুর বাইরে আমার একটা বয়ান দরকার, যেটা বাংলাদেশের বয়ান। আমার এই ভূখণ্ডের মানুষকে যারা টাচ করবে, আমার এই মানুষগুলোকে ইকুয়ালি ট্রিট করবে। আমি কওমির হই, ইংলিশ মিডিয়ামের হই, জেনারেল লাইনের হই, আলিয়ার হই, আমাদের সবাইকে এক জায়গায় আনতে পারবে। কিন্তু এটা তো সম্ভব না, কারণ কওমি যারা দেওবন্দের যে ইনফ্লুয়েন্স, তার বাইরে যাইতে পারবে? সম্ভব নাই ভাই, সম্ভব? খুব কষ্ট। এই যে ভেঙে গেছে 11 থেকে 10-এ, আবার করছে 11। তার মানে এই জায়গাতে একটা কমিউনালিটি আছে, সেইটা আমি আপনাদের খুঁজে সেইটা হইল আপনারা যেই কারণে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ান। আপনারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ান এই কারণে আপনারা মনে করেন এটা ইনসাফের পক্ষে দাঁড়াইছেন, আপনারা এম্পায়ারিজমের বিরুদ্ধে দাঁড়াইছেন, রাইট? হোয়াট আই ফিল, মেবি আপনারা অন্য কারণ হইতে পারে। বাংলাদেশের মুসলমানরা ব্যর্থ হয়ে যায় ওই সময় যখন এটা কেবলমাত্র ধর্মের কারণে দাঁড়ায়। শুনতে খুব কটু মনে হইতে পারে ভাই, অন্তত রাগ হইলে আগে থেকে কইেন যে ভাই আমি রাগ হইছি। আমার রসুল, আমার ধর্ম, আমার কর্ম, সব কিছুর ভিতরে যে ইনসাফের স্পিরিটটা দেওয়া হয়েছে, এটা সার্বজনীন, এটা ব্যক্তিকেন্দ্রিক না কেবল, আমি মনে করি। এবং এটা সবার জন্য। আমি থিওলজির না, সো আমার থিওলজি দিয়ে ব্যাখ্যা করানো আমার জন্য খুব ডিফিকাল্ট। বাট এটা হয়তো আমার ছোটো ভাই রেজাউল করিম রনি হয়তো আরও ভালো করে ব্যাখ্যা দিতে পারবে। বাট আমার ব্যাখ্যাটা খুব সিম্পল। আমার ব্যাখ্যাটা হইল যে কোনোভাবে যদি আপনি এইটা মনে করতে পারেন যে আমি দাঁড়াচ্ছি ন্যায্যতার প্রশ্নে। আমি দিদার ভাইরে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, তার সাথে আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহর কসম বলা অনেকে ইয়ে করেন, আমি বলতে পারি যে আমার সাথে কোনো পরিচয় ছিল না দিদার ভাইয়ের। ওনার বন্ধু মুস্তাককে যখন নেওয়া হয়েছে তখনও তার সাথে আমার পরিচয় নেই, কিন্তু আমার কজটা খুব সিরিয়াস মনে হয়েছিল যে ওনারা একটা ন্যায্যতার জন্য কাজ করতেছে এবং ওনাদেরকে কি করলো, ওনাদেরকে আটক করে নিয়ে গেল এবং তাদেরকে টর্চার করতেছে। এইটা কেমনে আমরা মাইনে নিব? ওনারা যদি আটক করতেছে, দুর্নীতি করছে, অপরাধ করছে, তারপরে আটক করছে, আমাদের সোসাইটি মেনে নেয়, কিন্তু সেটা করতেছে না। ওনারা চোরকে আইডেন্টিফাই করে দিচ্ছে, চৌধুরী নাফিস শারাফাত, এই কারণে তাদেরকে ধরে নিয়ে যেতেছে। তাহলে কি এর ন্যায্যতার প্রশ্ন? আমি বলতে চাই যে বাংলাদেশে আপনি যা কিছু করেন, যে বয়ানই দেন, সেই বয়ানে যদি আপনি ন্যায্যতার প্রশ্ন না নিয়ে আসতে পারেন, এটা কেবলমাত্র ধর্মের ভিত্তিতে না,
আপনি মুসলমান দেখে মুসলমানের পাশে দাঁড়াইতেছেন না, আপনি আওয়ামী লীগ দেখে আওয়ামী লীগের পাশে দাঁড়াইতেছেন, বিএনপি দেখে তার মেরে ফেলতেছেন, শিবির দেখে তার কোনো রাইটস নাই, এটা না। হয়েছে না এরকম সমাজে? ভাই শিবির বলতে আপনি মানুষই না, বলছে না এরকম? আমার মনে আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বড় ভাই, ফিজিক্সে পড়া বড় ভাই আমার পাশে, আমি শিবিরকে চিনি এইটুকু বলার পরে তুমি শিবিরকে চেনো, শিবিরের সাথে যোগাযোগ তোমার, ঘৃণা। আমি কেন ভাই, কেন? হোয়াটস রং উইথ দিস? সে তো মানুষ, তার আইডিয়া ফল্ট হইতে পারে, যেটা আমি সাবস্ক্রাইব করি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাস থেকে যখন 2004 সালে নামাজ পড়ে বের হচ্ছি কোনো একটা জোহরের নামাজে, হঠাৎ করে দেখি যে মনির ভাই দাঁড়ানো, শিশির মনির ভাই আমাকে দাওয়াত দিচ্ছেন তার দলে যোগদানের জন্য, যে ভাই আপনি আসেন আমাদের দলে, তোমার দরকার এরকম মানুষ। আমি কইলাম যে না, আপনার আকিদার সাথে আমার আকিদা মিলে না, আমি তো গুপ্ত থাকতে পারবো না, আকিদা মিলে না, আমি যাবো না, খেলা শেষ। হ্যাঁ, আপনার এগেনস্টে হয়তো আমি যাইতেছি না, কিন্তু আপনার আকিদার সাথে যেহেতু আমার মিলতেছে না, আমাকে জোর করেন না, আমার আকিদা ভিন্ন। এখন এইটা আমি কেন বলতেছি, কারণ আমাকে যখন একটা দস্তখত দিয়ে একটা জায়গায় আমি ঢুকতেছি এবং সেই ইয়ের বাইরে আমি আর কোনো কিছু ভাবতে পারবো না, তখন আমি একটা পর্যায়ে এসে আমার বোধশূন্য হয়ে যাব, যেটা আওয়ামী লীগ হয়ে গেছিল। ছাত্রলীগের আপনি দেখেন না, সমতের বাইরে কিছু ভাবতে পারে নাই, ওরা বলতে পারে নাই। আমি সাদ্দামরে একদিন বলছিলাম, ইন্টারভিউ করলাম আল জাজিরার জন্য, বললাম যে ভাই আপনারা শেষ করে ফেলতেছেন তো, যা বলে আপনারা তাই বলেন, আপনাদের তো কোনো না নাই, তার মানে আপনারা একটা কাল তৈরি করে ফেলছেন। তাহলে আমার যদি রাজনৈতিক বয়ান ভবিষ্যতে হইতে হয়, তাহলে ওই জায়গা থেকে ওই কাল্টের বাইরে আসতে হবে, হইতেই হবে। কারণ কাল্ট আপনার চিন্তা ভাবনা, বেড়ে ওঠা, মানুষের জন্য বলা, ইনসাফের পক্ষে থাকা, সব কিছু আপনাকে নষ্ট করে দেয়। আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে মনে হয়েছে যে আমাদের সোসাইটিকে ভয়ঙ্করভাবে খুব ডেলিভারেট ওয়েতে ভেঙে ফেলা হয়েছে। আমি 2013 সালে যখন এইখানে, তখন শাহবাগে যাস নাই, তাহলে তুই জাতে উঠোস নাই, তুই ভাই উনো মানুষ। তা আমার সৌভাগ্য হয়েছিল শাহবাগও কাভার করা, শাপলা চত্বরও কাভার করা। আমার কাছে মনে হয়েছে যে সমাজে ইচ্ছা করে এই বিভাজনটা করা হয়েছে, তখন আমি বুঝছি, এবং এটা অনেকে পরে বুঝছে, হাই হাই করছে। আমার রিয়েলাইজেশনটা হচ্ছে যে সমাজ তো ভাই আমাদের বাইরের কেউ না। আমি নামাজ পড়ি, আবার আমি হয়তো ঘুষ খাইতেছি, আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ, এর বাইরে তো আর কেউ না, এই সোসাইটি তো আমার। তাহলে এইখানে কেন আমি কেবলমাত্র ধর্ম, সেকুলারিজম আর ধর্মকে আমি আলাদা করতেছি? মুক্তিযুদ্ধের সময় আপনার ছবি দেখেন নাই যে মুক্তিযুদ্ধে যে রাইফেল নিয়ে রাইফেলটা পাশে রেখে নামাজ পড়তেছে? তাহলে কি ধর্মের ভিত্তিতে ভাঙছিল? আমি পাকিস্তানের বন্ধুদেরকে বলছি যে ভাই তোমরা একটা ভুল করছো। পাকিস্তানের অনেক রিটায়ার্ড জেনারেল পরবর্তীতে হচ্ছে অ্যাম্বাসেডার হয়ে বিভিন্ন দেশে, তো ওদের এরকম একটা ক্লোজ ডোর সেশনে আমার সুযোগ হলো কথা বলার, অনেক সিনিয়র সবাই। তো ওইখানে ইয়াংদের রাখছে এবং সিনিয়ররাও আছে। সিনিয়রদেরকে বললাম তোমরা একটা ভুল করছো, তোমরা বাংলাদেশে যখন ভাগ করছো, মানে এই যে এইভাবে যে বাংলাদেশ এবং পাকিস্তান ইস্ট অ্যান্ড ওয়েস্ট করছো, তোমাদের উচিত ছিল লম্বালম্বি করে পুরা ইন্ডিয়াটারে ভাগ করা, তাহলে তামিলরা একসাথে থাকতো, উত্তরপ্রদেশের লোকগুলা সবাই একসাথে থাকতো। আফ্রিকায় যেরকম অনেকটা হয়েছে, আফ্রিকাতে এক্স্যাক্টলি হয় নাই, দেখবেন যে একদম ম্যাপ এরকম খাস কাটা, এরকম লম্বা লম্বা। বাঙালির বাংলা ভাষাভাষী যারা, তারা একসাথে থাকতো। তো আমার পরে মনে হইলো যে না, আমি আসলে একটু ভুল বলছি। কারণ বঙ্গভঙ্গ যখন হইল তখন একটা সংকট হয়েছে। এই যে শাহবাগের নাম যারা চেঞ্জ করতে চান, একটা মাথায় রেখেন যে শাহবাগের নামটা ইতিহাসে এই কারণে হয়েছে যে এইখান থেকেই বঙ্গভঙ্গ হয়েছে, এবং এইটা একটা বড় ইতিহাস। বঙ্গভঙ্গ যখন হইল তখন কি হয়েছিল? বেসিক্যালি বঙ্গভঙ্গটা রদ হইল কেন? রদ হইল এই কারণে, তার একটা বড় কারণ আপনি দেখবেন যদি কখনো ব্রিটিশ লাইব্রেরিতে যান, দেখবেন যে 90,000 মানুষ এইটার এগেনস্টে
তখন সাইন করে মেমোরান্ডাম জমা দিছিল তৎকালীন ব্রিটিশ রাজদের কাছে। এটা ভয়াবহ ব্যাপার। এইখানের এই জনগোষ্ঠীর ভিতরে এই কাজটা কে করলো? এই যে বিশাল টেরিটরি, আমরা তখন স্বপ্ন দেখা একটা টেরিটরি বাংলা ভাষাভাষী মানুষের, সংকটে থাকার কথা না, তাহলে আমরা এটা কেন পাইলাম না? কারণ ওইখানে ভিন্ন ধর্মের যারা, তারা বলতেছে এটা আমরা নিরাপদ হব না। কিন্তু আসল কাহিনীটা কি? আসল কাহিনীটা আমি যেটা ফিল করি যে উচ্চবর্গীয় যারা সমাজপতি, তারা চাইছে যে এই ফকিন্নির পোলারা যদি সমাজের দায়িত্ব পাওয়া যায়, আমরা আমাদের রাজত্ব হারাবো। এই কারণে আপনি দেখবেন যে ভারতের সাথে যখন আমাদের সম্পর্ক কোনো কারণে খারাপ হয়, সবচাইতে বেশি উল্লাস করে হচ্ছে পশ্চিমবঙ্গের লোক। কেন? এটা আমি ভারতীয়দের সাথে বলছি, ভারতীয়রা এটা আমার এই থিওরিটাকে কিছুটা একসেপ্ট করছে, কিছুটা করে নাই। আমি বলি যে ভাই, আমার কাছে ভারত এনিমি না, আমি এনিমি মনে করি না, এটা আমার থিওরি, এটা আমার বিশ্বাস যে আমি ভারতকে এনিমি মনে করি না। আপনি মনে করেন এটা, আমি আপনাকে শ্রদ্ধা জানাই, বাট আমি মনে করি না। কারণ আমি মনে করি আমার বাংলাদেশটাকে আগে গড়ে তোলা দরকার। আমার বাংলাদেশ রাষ্ট্র হয়ে ওঠা আমার জন্য জরুরি। যে জন্য যখন তারা রাষ্ট্র সংস্কার বলে, আমি ভালো ফিল করি যে আমার রাষ্ট্র তো সংস্কার হয় নাই। যখন রাষ্ট্র চিন্তা বলে, তখন আমার ভালো লাগে যে রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতেছে। আমার রাষ্ট্রটা গড়ে ওঠে নাই, আমার প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। আপনার একটা জিডি করার জন্য সাব ইন্সপেক্টরের মামা থাকলে তারা ফোন দেন যে মামা আমি থানায় যাব, আপনি একটু বইলে দেন যাতে আমার কোনো হ্যাসেল না। মানে রাষ্ট্রের কাঠামোটা গড়ে ওঠে নাই, বুঝাইতে পারছি? এই আলাপটা কেন? এই আলাপটার জন্য আপনাকে 1947 যাইতে হবে। 47 পাকিস্তানের যারা ভূমি হারাইছে নবাবরা, তারা চাই যে কোনো না কোনো ফর্মে, সেটা মুসলমানদের পরিচয় দিয়ে হোক বা ইসলাম কায়েম করে হোক, সেই জায়গা ফেরত যেতে। এটা আমি মনে করি, আপনি ভিন্ন মনে করতে পারেন, মিলাইয়ে দেখেন। আর কলকাতার যদি আপনি এখান থেকে যারা গেছে, তাদের যারা তার সাথে কথা বলবেন, তারা একটা কথা বলার চেষ্টা করে, আমার না ওইখানে এই প্রপার্টি ছিল, এই রকম জমিদারি ছিল, রূপগঞ্জটা পুরো আমাদের ছিল। তা আমি বলি যে ভাই, মুর্শিদাবাদেও তো অনেক মুসলমান ছিল, তারা এই গল্প তো বলে না। তোমরা এখন এটা নিয়ে কেন এরকম করো? এই কারণে ওরা করে যে ওই যে ইতিহাস, সাহিত্য, চর্চা সব কিছুর মধ্যে সে এইটাকে বাঁচায় রাখছে। প্রত্যেকের উপন্যাস পড়বেন, ওইখানকার ওই সময় 60-70 দশকের যত বই লেখা দেখবেন, সব কিছুর ভিতরে তারা এই পার্টিশনটাকে একটা ভিভিড কালচার দিয়ে রাখছে, কালার দিয়ে রাখছে। যেই কালচারটা মুর্শিদাবাদের মুসলমানরা যখন ফেরত আসছে, তারা এটা করতে পারে নাই। তারা শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিটা করছে, ওইরা বলছে যে আমরা এইখানে নতুনভাবে শুরু করব। আমার কাছে মনে হয়েছে ভাই, এটা আমাদের ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে? আমার বাংলাদেশের কোনো বয়ান আমরা করতে পারিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেন, এটা শোষণের ইতিহাস। আমাদের উপরে জুলুম হইতেছিল, আমরা জুলুমের প্রতিবাদ করছি, কোনো ধর্মমত আমরা এইসব চিন্তা করি নাই। আর ওরাই বয়ানটা দিতেছে যে ভাই ওখানে হিন্দু খাত্রে মেয়ে, হিন্দুরা মাইরা ফেলাইতেছিল, সব হিন্দু ব্যবসায়ীরা মাইরা ফেলতেছিল। এই জন্য দেখবেন এইখানে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা ভারতীয় টাকায় রিপেয়ার করা হয়। সে মনে করে যে ওই যে পাকিস্তান আমলে এটার উপরে বোম্বিং হয়েছিল, এইটার মধ্যে দিয়ে আমি ফেরত আসতেছি। সেইখানে কোনো মাদ্রাসা ভাঙছে, সেই মাদ্রাসাটা কিন্তু সে রিপেয়ার করে দেয় নাই। অথচ দেখেন সিরাজগঞ্জে যদি আপনি যান কখনো, ওইখানে যে হিন্দু কমিউনিটির লোকজন ছিল, তারা জমি দিয়ে, এমনও আপনি পাবেন, আমি বলতেছি শহরের উপরে, সিরাজগঞ্জের কেউ থাকলে আপনারা হাত জাগায়, এমনও লোক আছে যে হিন্দু মানুষ, সে বলছে যে আমি চলে যাচ্ছি এই ভূমিখণ্ড ছেড়ে, আমার এই জমিতে যেন একটা মসজিদ হয়। তার মানে এটা আমার আপনার সমস্যা না, এটা ওই মানুষগুলোর সমস্যা যারা রাষ্ট্র ব্যবস্থাকে, এলিট অ্যারিস্টোক্রেটদের সমস্যা, যারা ওই সমাজ ব্যবস্থা থেকে তুলে রাখছে তাদের নিজেদের মতো বয়ান তৈরি করতে। বাংলাদেশের বয়ান, বাংলাদেশের হিউম্যান রাইটসের বয়ান কাদের হাতে? কোন আপনার আমার মতো গরিব মানুষের হাতে? শুনবে কেউ? শুনবে না। এই বয়ান হচ্ছে কেবলমাত্র আমাদের দেশের এলিটদের কাছে, যারা বিদেশ থেকে পড়ে আসছে। আপনি যদি দেশের থেকে পড়ে কন যে ভাই এটা অন্যায় হচ্ছে, এটা শুনবো না কেউ। ওইটা শুনবে যেটা বিদেশিরা এসে আপনারা কইতেছে। আরে ভাই, আমি তো চাই এইটা হোক না হোক। এই যে বয়ানগুলোর আমি বললাম, এগুলোর একটা কম্বিনেশন দরকার, সিস্টেমেটিক কম্বিনেশন। আমি এটা কই যে আইডিয়া অ্যান্ড ইনোভেশন এর কম্বিনেশন উইথ এক্সপেরিয়েন্স।
আপনি যদি কোনো না কোনো ফর্মে বাংলাদেশের এই উন্নয়নের ক্ষেত্রে এই কাজটা না করতে পারেন, তাহলে আপনার পক্ষে এই জিনিসটাকে লালন করা সম্ভব না। আমরা যখন 24 হইল খুব আশাবাদী হয়েছিলাম না? ও ভাই, আপনি হয়েছিলেন না? এইবার দেশ আমি চেঞ্জ করবই। রক্ত দিচ্ছেন, আমি দিছি, আমি গুলি খাইছি ভাই। আমার মনে হয়েছিল যে এইবার আমি চেঞ্জ করব, কিন্তু আগস্ট মাস থেকে আমি আতঙ্কে পড়ে গেলাম। কেন? যখন দেখলাম যে এই যে মানুষগুলো হইল সব এলিট, এর মধ্যে জনগণ নাই, জনগণের প্রতিচ্ছবি নাই, সব গুলশান বনানীতে বড় হওয়া সমাজপতিরা, এর মধ্যে দুই একজনকে নিছে, না হইলে তো জাস্টিফাই হবে না। নাহিদ বা অন্যদেরকে নিছে জাস্টিফাই করার জন্য, যে সব অকাম করবো আর এইগুলোতে জাস্টিফাই হবে। আমি তখনই ভয় পেয়ে গেলাম যে না, আমি তো চাই ওই মানুষটা যে পায়ে কাদা লাগাইয়া ঢাকায় আসছে, লঞ্চে ঝুইলা বাসে ঝুইলা ঢাকায় আসছে এবং ঢাকার ভিতরে এসে তার নাম ফুটাইছে। ওই মানুষটা, যে মানুষটা পুরান ঢাকায় বড় হইছে এবং মানুষের সাথে বড় হইছে এই আশায় নিয়ে যে বাংলাদেশটারে বিনির্মাণ করতে হবে, তো এগুলো তো নাই। এগুলো তো আছে শুধুমাত্র ওই মানুষগুলা যারা গুলশান বনানীর মতো জায়গায় বড় হইছে, বাপে পৈতৃক সম্পত্তি কইরা রাখছে, সেইখানে তারা একটা পর্যায়ে এসে নিজেদের সমাজকে পরিবর্তনের একটা অভিলাষ করছে। এখন দেখেন, এর ভিতরে অনেকে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ইসলামকে ধারণ করেন, মনে প্রাণে বিশ্বাস করেন যে বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম হোক এবং মুসলমানরা সেখানে সম্মানের সাথে বাঁচুক, এরকম বহু মানুষ আছেন, শিওর। অথচ দেখেন, যারা বিদেশে থাইকা বাংলাদেশে আইসা ধনির দুলালরা হঠাৎ করে বাংলাদেশে কি করতে চাইলো? ইসলাম কায়েম করতে চাইলো, আইসিস করার নামে, ইসলামী স্টেটের নামে তারা ইসলাম কায়েম করলো। এইগুলোর প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখেন, ফ্যামিলি দেখেন, সব এলিট। আগের বার কইছিল সব মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা সব জঙ্গি হয়ে যাইতেছে। ভাই, মাদ্রাসা জঙ্গি হইতেছে, মাদ্রাসার মতো এত গোছানো, এত ডিসিপ্লিন আপনি আর কোথাও দেখাইতে পারবেন। আপনি যদি কখনো ক্যামব্রিজে বা অক্সফোর্ডে যান এবং তার যদি 800 বছরের ইতিহাস দেখেন, দোজ আর মাদ্রাসা, খ্রিস্টান মাদ্রাসা। অনেকে বলে, সলিমুল্লাহ খান বলে যে এইটা বেসিক্যালি মাদ্রাসার যে আইডিয়া সেইখান থেকে এইগুলো আসছে। হইতে পারে, সেটা তো লিবিয়াতেও দেখছি আমরা, লিবিয়াতে দেখছি না, আজ থেকে 200-300 বছর আগে সেখানে পাঠের মাধ্যমে সমাজ ব্যবস্থা হচ্ছে। আমি ওইদিকে যাইতেছি না, আমি ন্যারো করতেছি এটা, যে এই পুরা জায়গাটায় আমাদের মেন যে সংকটটা, সেটা হইল যে আমাদের লেফটিস্টরা যেভাবে সমাজ ব্যবস্থাকে শ্রেণীতে ভাগ করছে, এটা একটা ফল্ট লাইন আছে যেটা বাংলাদেশের সাথে মিলে নাই। ভাল লাগে নাই না? প্রশংসা শেষের জন্য চলে গেল। আবার দেখেন, মুসলমানের মানুষজন যারা, তারা অন্যকে কেউ গ্রহণ করতে পারে নাই। তাহলে আপনি মুসলমান যদি হন, তাহলে হিন্দুর কোনো দলে যাইতে পারবেন না, হিন্দুর কোনো দল হইলে মুসলমানে যাইতে পারবেন না, কমিউনিস্ট হইলে পারে আপনি ধর্ম নিতে পারবেন না, ধর্ম হইলে পারে সোশ্যালিজম নিতে পারবেন না। তাহলে আমি যদি সবাইকে নিয়ে থাকতে চাই, তাহলে আমি কেমনে পারবো? আমার বন্ধু কমিউনিস্ট হইতে পারে, আমার বন্ধু ইসলামিক হইতে পারে, কিন্তু আমি চাই সবাই মিলে থাকতে এবং আমার একটা বয়ান তৈরি করতে, তাহলে আমি কীভাবে পারবো? এইখানে আমার সলিউশন হচ্ছে 2টা। 1 নম্বর, যে ইনসাফের জন্য, ইনসাফ কেন্দ্রিক যদি কোনো রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা সবাই এক হই। ওই যে আপনি বললেন না, শুরুতে প্রশ্ন করছিলাম যে আপনি কেন ইসরায়েলের বিরুদ্ধে এবং গাজার নির্যাতিত মানুষের পিছনে দাঁড়ান? একটা ভাই ছাড়া সবাই বলছে ইনসাফের জন্য, ইম্পেরিয়ালিজমের কারণে। তাহলে আমার একাত্মবদ্ধ হওয়ার একটাই সুযোগ, সেটা যদি আমরা ইনসাফের জন্য করি। আমি যদি এসে শুধু কই দিল্লি না ঢাকা, আর পিছন থেকে ফাজলামি কইরা কয় মানুষে কয় টাকা টাকা, তাইলে তো হইব না। হইব না কেন? যে এর ভিতরে আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই। আপনি দিল্লিকে কাউন্টার করতে পারবেন যখন আপনি রাষ্ট্র হিসাবে দাঁড়াইতে পারবেন। বাংলাদেশে যদি আপনি রাষ্ট্র হিসাবে না দাঁড়ান, তাহলে কোনোদিনও আপনি দিল্লিকে কাউন্টার করতে পারবেন না। কারণ দিল্লি তার সব স্টেট দিয়ে এই কলকাতাকে দিল্লিতে নিয়ে যায়
দিল্লিকে শক্তিশালী করছে। আর আইয়ুব খান করাচি থেকে তার সব কিছু ঘটিবাটি গুটাই নিয়ে ইসলামাবাদে চলে গেছে। সে বুঝছে যে এই জায়গাটাতে আমি এটা করতে পারবো না, আমাকে সেপারেট হইতে হবে। এবং এই কারণে ইয়াঙ্গুন থেকে ক্যাপিটাল সরাই নিয়ে মিয়ানমারে নেপেদুতে নিয়ে চলে গেছে। এখন সমস্যা হইল কি দেখেন, আপনি মায়ানমার বলতে কেবলমাত্র রোহিঙ্গা বুঝেন, কারণ আপনার সাথে মুসলমান আছে তাই। কিন্তু ওইখানের অন্য জাতির উপরে যখন নির্যাতন হয় তখন আপনি উল্লাস করেন, আপনি খোঁজ দেন না, তাহলে আপনার কোনো বয়ান তৈরি হয় না। সে আপনার এখানে যখন কিছু হয় তখন সে কথা বলে না। তাহলে কি বললাম, ওই যে ইনসাফের জায়গাটা, তার মানে আপনি আমি যদি সবাই মিলে ওইখানে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই, সে বুদ্ধিস্ট হোক অন্য জায়গার মানুষ হোক, আমি চাই না যে তারপরে কোনো শোষণ হোক। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো খুবই সিম্পল। আমার সাথে নাইমের বয়সের গ্যাপ আছে, কিন্তু নাইমের যে ইনোভেশন আছে, ওর যে রাজনীতির জন্য শ্রম আছে, ওর যে সোল সার্চিং আছে, ওইটা তো আমার নাই। আমার কি আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। তাহলে ইনোভেশনের সাথে যে এক্সপিরিয়েন্সের যে কম্বিনেশন, সেইটা দরকার। আপনি যদি এইটা না ঘটাইতে পারেন তাহলে আপনি পারবেন না। এটা খুব, আমরা কি করি, ওই যে 24 আইসা কি কইল, সব এই 54 বছরে কিছু হয় নাই, মানে আপনি সবাইকে নালিফাই করে দিতেছেন। আরে ভাই, হয় না, রাষ্ট্র কি ঠিক আছে কেমনে? রাষ্ট্র খান খান হয়ে যেতে পারতো না? হয় নাই তো। তারপরে আপনি আপনার এটা ইনোভেশন দিয়ে আপনি হাসিনাকে সরাইছেন। আর একটা জিনিস হলো ওনাদের এক্সপেরিয়েন্স, তাই আপনার সাথে করে এক হয়েছে। থার্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, আল্লাহর ওয়াস্তে যদি আপনারা আমাকে একটু শোনেন, বাংলাদেশের কোনো আইডিয়া বাংলাদেশিদের দিয়ে করেন, ফিরিঙ্গিদের দিয়ে করেন না। আল্লাহর দোহাই, আপনি যখন ফিরিঙ্গিদের পেছনে দৌড়াবেন, ফিরিঙ্গিরা আসুক, কথা বলবেন, মিলবেন। আপনি জার্মানিতে কিভাবে সোশ্যালিজম হচ্ছে আপনি জানতে চান, সমস্যা নেই। ওইখানে ওয়েলফেয়ার সিস্টেম কিভাবে হয় আপনি জানতে চান। আমেরিকায় গেছেন কেউ? আমেরিকার ইনার সোসাইটি বাংলাদেশের চেয়েও বেশি সেন্সিটিভ। তারা আপনার সামনে একজনকে মারতে দিবে না। আপনার হত্যাকাণ্ড হইলে পুরা এলাকা এক হয়ে যাবে। আমার সোসাইটিতে মারা গেলে পরে আর এক দিকে দ্রুত চলে যায়। আমার সোসাইটিতে এত মানুষ মারা গেছে, আমি জুনায়েদ বাবুনগরী হুজুরকে জিজ্ঞেস করছিলাম যে এতগুলো মোদি বিরোধী আন্দোলনের সময় 18টা মানুষ মারা গেছে, আপনারা এর জন্য ন্যায় বিচার চাইবেন না? উনি বলে আল্লাহ বিচার করব। তাহলে এই সোসাইটিতে তো আপনি আমি এক ধরনের ইম্পিউনিটি দিয়ে দিচ্ছি। আল্লাহ তো বিচার করবেই, সে তো পরকালে। এই কুলে কি হবে? তাহলে তো কাজীর ইয়ে হইতো না, থাকতো ইসলামিক জুরিসপ্রুডেন্স থাকতো না, বলতো না এগুলো কিছুই করো না। আমার কাছে মনে হয় এই সব কিছুর বাইরে এসে, ভাই আপনার নামটা একটু বলুন। আমার নাম মুক্তাদির রশিদ। মুক্তাদির রশিদ, নাম অনেক সুন্দর, অ্যাপিয়ারেন্সও সুন্দর, দোয়া করুন। বক্তব্য অনেক হাই থটের। দোয়া করি। তো আপনি কি মে আই হ্যাভ ইউর কার্ড অর এনি নাম্বার? আমার নাম্বারটা, আমাকে একটু kindly- আচ্ছা ওনাকে একটু নাম্বারটা দেন। একটা ইয়েতে হচ্ছে। হ্যাঁ ঠিক, আমার নাম্বারটা একটু, ওনাকে একটু নাম্বারটা দেন, সমস্যা নেই। সিনিয়র সিটিজেন কিন্তু আমাদের হ্যাঁ, না নাম্বারটা দিয়ে একটু লিয়ে দিচ্ছে। নাম্বারটা আমাদের এইখানে যদি এই আইডিয়াটাকে আপনার বাংলাদেশের আইডিয়া না করতে পারেন, বাংলাদেশের আইডিয়া আমি বলতে চাচ্ছি কি, বাংলাদেশের মতো করে কাস্টমাইজ করতে হবে। আপনি যখন টুপিটা পরেন, টুপিটা কি করেন, আপনার দেওবন্দের টুপি কি আলাদা, কিন্তু এইখানে আপনি যখন সরসিনার টুপি একরকম, পাঁচকলি টুপি পরে কি আমাদের চরমনায়, তারপরে এই ফুটা টুপি পরে কারা, যারা আহলে হাদিস সালাফিস, হ্যাঁ এরকমই তো মোটামুটি এইভাবেই তো ভাগ করা। আবার যারা ফুরফুরার, তারা আবার হচ্ছে হাতে সেলাই করার রসুলের সুন্নাহকে ইয়ে করে। তাহলে আমার টুপিতে ভাগ হইতে পারে, কিন্তু টুপি তো পড়তেছি। আমি এখানে বলার চেষ্টা করতেছি যে আমার আইডিয়াটা যে কোনো জায়গা থেকে নিয়ে আসা হইতে পারে, কিন্তু ওইটা বাংলাদেশের মতো সুইটেবল হইতে পারে। আপনি লেফটিস্টের সাথে কথা বলতে যান, আমার মনে আছে একটা প্রোগ্রাম হচ্ছে, সেইখানে বিভিন্ন ধরনের মানুষের ওইখানে ইনভাইটেড হয়েছে। খুবই আশ্চর্যজনক
আমি খুবই হতাশ হয়েছি। আমার পাশে প্রচণ্ড সেকুলার একটা মানুষ বসছে, খুবই সেকুলার একটা মানুষ বসছে। বসার পরে সে আমার পাশেই আরেকজন মাদ্রাসার একজন শিক্ষক বসছেন। আমার যে ফ্রেন্ড সে বলতেছে যে ওর পাশে বসা যাচ্ছে না, গায়ে গন্ধ। আমার সোসাইটি আমাকে ডিভিশন করে দিছে আমার লেবাস দিয়ে। এইটা আমার অপটিক্সকে নষ্ট করে দিছে। এটার কারণটা কি? ওই যে আমার বিলেত থেকে আমি নিয়ে আসছি ওয়ার অন টেরর, আমি দাড়ি দেখলে মনে করতেছি যে এটা খারাপ, মনে করতেছি না? আবার আমি দেখতেছি যে টুপি, জিউসরাও টুপি পরে, মুসলমানও টুপি পরে, আবার পাগড়ি আমার পাঞ্জাবিরাও পড়তেছে, মুসলমানরাও পড়তেছে। তাহলে তার মানে এইটা আপনি ইকুয়াল করতে পারবেন না। যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই জায়গায় ইনসাফের ভিত্তিতে একটা বয়ান তৈরি করা, এবং সেটা বাংলাদেশের মতো করে। বাংলাদেশের, যদি বাংলাদেশপন্থী বলছি না, কেবল বাংলাদেশপন্থী একটা ভেগ, বাংলাদেশপন্থী আইডিয়াটা আপনার পছন্দ নাও হইতে পারে। বাংলাদেশপন্থীটা কি খায় না মাথায় দেয়, কিন্তু যে জিনিসটা মাথায় দেয়, মাথার ভিতরে ঢুকে, সেটা হচ্ছে বাংলাদেশের যত বয়ান হবে, বাংলাদেশকে ঘিরে যেতে হবে। এইটা কেবলমাত্র টার্কি থেকে আপনি একটা আইডিয়া কপি করেন না, ব্রিটেন থেকে একটা আইডিয়া কপি করেন না, ব্রাদারহুড এখানে কাজ করছে, ব্রাদারহুডের আইডিয়াটা এখানে কপি করেন না, বরঞ্চ নিজেরা একটা কিছু ইনোভেশন দাঁড় করান। আমি আমার বক্তৃতা শেষ করবো একটা মজার গল্প বলে। 2018 সালে নির্বাচন হয়েছিল। কয়জন মানুষ জানতেন যে রাত্রেবেলায় নির্বাচন হয়ে গেছে? ওই 30 তারিখ সকালের আগে কন হাত জাগান। একজন মানুষ জানতো। আপনিও জানতেন যে রাত্রেবেলা হয়ে যেতেছে? ছাত্রলীগ করতেন নাকি? সত্যি কথা কন, কোনো দুঃখ নেই। আচ্ছা, জোকস করলাম। ছাত্রলীগের লোকজন জানতো, কারণ ওরা রাত্রেবেলায় ভোট কাটছে, তাই। এক্স্যাক্টলি। বাসার পাশে ভোটকেন্দ্র ছিল, তো আমি একজন সেনা কর্মকর্তার মাধ্যমে জানতাম। আচ্ছা, তার মানে আমরা জানছি, কিন্তু আমরা প্রত্যেকদিন সকালবেলায় অনেকে গেছে না ভোট দিতে। এই যে ইনোভেশনটা, এই যে আইডিয়াটা, এটা একটা পুলিশ অফিসারের। সে কইলে তো অনেকভাবে তো চুরি হয়েছে, এই যে চুরিটা, এটা আমাদের মতো করে চুরি হয়ে কেউ বুঝতে পারবে না। আমিও বলি ওইরকম একটা চুরির বুদ্ধি নেন, যে বাংলাদেশে এমন একটা আইডিয়া দাঁড় করান আপনারা বা আমরা, যাইটাতে মানুষ এক হয় এবং ন্যায্যতার প্রশ্নে দাঁড়ায়। যে প্রশ্নে আপনি প্যালেস্টাইনের কজে দাঁড়ান, যে প্রশ্নে আপনি আপনার বাংলাদেশকে অন্য কোনো প্রেসক্রিপশনের বাইরে রাখতে চান, সেই জায়গাতে এসে যদি না দাঁড়াইতে পারেন, বাংলাদেশ বিনির্মাণ করা, ভবিষ্যৎ রাজনীতি বিনির্মাণ করা অ্যাবসলিউটলি ইম্পসিবল হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।